শুরু করছি বাংলা বলছে। আজ বাংলা বলছেতে আমরা নজর রাখবো। আজ অবশেষে আরজিকর কাণ্ডের শাস্তি ঘোষণা হয়েছে। ফাঁসির নয়, মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাবাসের সাজা হয়েছে সঞ্জয় রায়ের, সেদিকে আমরা নজর রাখবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি। অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারছি। শ্বাসকষ্টজনিত সমস্যায় এসএসকেএমে ভর্তি পার্থ আজ ভার্চুয়াল হাজিরা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রিয়া মাঝি। রিয়া, দেখো মোবিয়াদি আজকে ভার্চুয়ালি প্রোডাকশন ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু তিনি অসুস্থতার কারণে তিনি সেই ভার্চুয়াল প্রোডাকশনে তিনি হাজিরা দিতে পারেননি। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। তার শ্বাসকষ্টজনিত অসুস্থতা তিনি বোধ করেছেন, শ্বাসকষ্ট বোধ করেছেন এবং তারপরেই তাকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাত থেকে তিনি এই অসুস্থতা বোধ করছেন, ব্রিদিং প্রবলেম হচ্ছিল তার, এবং তারপরে ইমিডিয়েট তাকে জেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। জেল হসপিটালে নিয়ে গেলে সেখানে তার অসুস্থতা আরো বাড়ে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তারপরেই তাকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। রিয়া ধন্যবাদ। ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই এর স্পেশাল কোর্টে জামিন। আমরা যেটা এই মুহূর্তে যেটা জানতে পারছি, অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই স্পেশাল কোর্টে জামিন পার্থর। আপনাদের জানিয়ে রাখি যে একদিকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে, যে কারণে তিনি আজকে ফিজিক্যালি হাজিরা দিতে পারেননি, তাকে ভার্চুয়াল হাজিরা হয়। এদিকে ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই স্পেশাল কোর্টে এবার জামিন পার্থর। একশো দিনের অপেক্ষা। আরজিকর ধর্ষণ খুনে আমৃত্যু কারাদণ্ড, দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের, সঙ্গে 50,000 টাকা জরিমানা। পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ, যদিও পরিবারের তরফ থেকে আদালতেই জানিয়ে দেওয়া হলো যে তারা ক্ষতিপূরণের অর্থ নিতে একেবারেই আগ্রহী নন। কিন্তু কেন আমৃত্যু কারাদণ্ড, কেন মৃত্যুদণ্ড নয়? বিচারক তিনি বলছেন যে তিনি মনে করেছেন এটা রেয়ারেস্ট অফ রেয়ার, অর্থাৎ বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, এবং যে কারণেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। দেখুন, সঞ্জয় রায়ের এই মুহূর্তে রায় ঘোষণা হয়েছে এবং সেই রায় তাকে আমৃত্যু কারাবাস, সর্বোচ্চ সাজা তাকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমৃত্যু কারাবাস। 9 আগস্ট থেকে 20 জানুয়ারি, 5 মাস 11 দিনের অপেক্ষা। বিচারের অপেক্ষায় 163 দিন। আরজিকর ধর্ষণ খুনে অবশেষে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। বিরলতম ঘটনা নয়। শিয়ালদা কোর্টের 201 নম্বর রুমে সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। উপস্থিত ছিলেন নির্যাতিতার মা বাবা। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103(1) ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারকের। 50,000 টাকা জরিমানা। জরিমানার অর্থ দিতে না পারলে আরও 5 মাসে কারাদণ্ডের নির্দেশ। কর্তব্যরত অবস্থায় খুন হওয়ার জন্য 10 লক্ষ টাকা এবং ধর্ষণের জন্য 7 লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ। We always prayed for the highest level of punishment, but the London court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the London court. That is the reflection of the judgment. ক্ষতিপূরণে না নির্যাতিতার পরিবারের। এদিন নির্যাতিতার পরিবারকে ধর্ষণ ও খুনের ঘটনায় মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক, তবে তা নিতে অস্বীকার করেন নির্যাতিতার বাবা মা। The parents has denied the compensation, but the court has stated it that the compensation is not such a compensation that the court is giving. It is the liability of the state. It is the liability of the state which was supposed to give. এদিন সঞ্জয়ের আইনজীবী জানান তদন্তে খামতি রয়েছে, তাই ফের তদন্তের আবেদন জানান তিনি, যদিও তাঁর আবেদন খারিজ করে দেন বিচারক।
18 জানুয়ারি শুনানিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সোমবার সাজা শোনালো আদালত। সুবিচার কি মিলল? আন্দোলনকারীদের একাংশের মুখে হাসি থাকলেও একাংশ অখুশি। সঞ্জয়ের সাজায় কিছুটা স্বস্তি মিললেও বিচার কি এখানেই শেষ, নাকি এখান থেকে শুরু আরও এক নতুন লড়াই? কলকাতা টিভি। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি রয়েছেন, বিশিষ্ট আইনজীবী অর্ক নাগ রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। আমি অর্ককে দিয়ে শুরু করি। অর্ক, ফাঁসি নয়, মৃত্যুদণ্ড নয়, বিরলের মধ্যে বিরলতম, অর্থাৎ রেয়ারেস্ট অফ রেয়ার কেস এটা নয়। যদিও আমরা আজকে দেখেছি যে সিবিআই এর তরফ থেকে আজকে চাওয়া হয়েছিল সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট, এবং সেখানে যেটা বলা হয়েছিল যে একজন চিকিৎসক যিনি 36 ঘন্টা ডিউটি করছিলেন তার ওয়ার্ক প্লেসে, যিনি অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, তার লসটা শুধুমাত্র তার পরিবারের লস না, সমাজের কাছেও একটা লস। কাজে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস বলে সিবিআই এর তরফ থেকে সওয়াল করা হয়। কিন্তু মাননীয় বিচারক তিনি বলেন যে রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে পড়ে না এবং যে কারণে আমৃত্যু কারাদণ্ড। কিন্তু কোথায় গিয়ে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস হলো না? দেখুন, আমাদের আইনে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের কোনো স্পেসিফিক চেকলিস্ট নেই, কোনো ডেফিনিশন নেই, কোনো ডেফিনেশন নেই। তো যে জজ সাহেব শুনছেন তার একটা নিজস্ব কি বলবো জুডিশিয়াস মাইন্ড আছে, তাকে সেটা অ্যাপ্লাই করতে দেওয়ার অধিকার আমাদের জুডিশিয়ারি বরাবরই দিয়ে এসছেন। এবং আপনারা জানেন যে ডেথ পেনাল্টি একটা এক্সট্রিম এবং লাস্ট পানিশমেন্ট ধরে নেওয়া হয়, এবং পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে ডেথ পেনাল্টিটা অলরেডি অবসলিট হয়ে গেছে। তো সেই জন্য এই একটা সিচুয়েশনে যতক্ষণ না একটা জিনিসকে পুশ টু দি এজ করা হয় ততক্ষণ পর্যন্ত ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে না। এবারে এই ডেথ পেনাল্টি কেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার নয়, আপনি হয়তো দেখছেন, মানে আপনি একটা বিষয়কে বা আমি একটা বিষয়কে বা বিমলদা একটা বিষয়কে দেখছি এমনভাবে যেটা সামাজিক স্তরে আসার কথা। মানে আমরা খবরের কাগজ পড়ছি, আমরা মানুষের আন্দোলন দেখছি, আমরা নিউজ পেপারের বক্তব্য শুনছি, আমরা হয়তো এই ডিবেট থেকে ইন্সপায়ার্ড হচ্ছি, কিন্তু বিচারকের কাছে কিন্তু তার কাছে যে ডকুমেন্টেশন প্রডিউস করা হচ্ছে তার বাইরে বাকি যা আছে সেটার কোনো মূল্য নেই। দ্যাট ইজ জিরো এভিডেন্স। মানে আপনি যদি দেখেন ইন রিসেন্ট পাস্ট কিছু কিছু ম্যাটার্সে স্টেটের বিভিন্ন কোর্টরা অলরেডি ডেথ সেন্টেন্স দিয়েছেন। অনেক জায়গায় ডেথ সেন্টেন্স পাস করা হয়েছে, ডিরেকশন পাস করা হয়েছে ডেথ সেন্টেন্সের। সেখানে হয়তো যেভাবে কেসটা উপস্থাপনা করা হয়েছিল, কারণ কি আপনারা জানেন এই কেসটা ওয়াজ ইন ক্লোজ ডোরস, তো যেভাবে কেসটা উপস্থাপনা করা হয়েছিল, যেভাবে কেসের ইনভেস্টিগেশনটা ফলো আপ করানো হয়েছিল, তাতে হয়তো সেই বিচারকদেরকে কনভিন্স করা গেছে যে ইট ওয়াজ রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসেস। সেই জন্য এখানে ইনভেস্টিগেশনটা এক্স্যাক্টলি কীভাবে হয়েছে, ইনভেস্টিগেশন কী প্যারামিটার্সে হয়েছে, কী এভিডেন্সের বেসিসে আমরা সঞ্জয় রায়কে কি বলবো কনভিক্ট করা হলো, সেই সব কিছু কিন্তু বিরল থেকে বিরলতম জায়গায়। মানে শুধু এই কথাটা বলা যে একজন ডাক্তার মারা গেছেন, তিনি অন ডিউটি মারা গেছেন, নিশ্চয়ই দুঃখজনক, আমি কোনো অংশে ছোট করছি না, কিন্তু সেটা যখন আপনি কোর্টের কাছে এভিডেন্স দিয়ে প্রস্থাপন করবেন, সেখানে আপনি কতটা সাকসেসফুলি করতে পারছেন সেটা কিন্তু একটা এক্সট্রিম ইম্পর্টেন্ট পার্ট। কারণ কি এই এভিডেন্স, মানে ধরুন আপনি যদি মানে একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাদের শোতেও আগেও বলেছি, একটা জায়গায় কি অ্যালিগেশন হয়েছে যে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, এবং সেই অ্যালিগেশনের বেসিসে সিবিআই গিয়ে একজন পুলিশ অফিসার হু ওয়াজ দি সুপারিনটেন্ডিং অফিসার অফ দি ইনভেস্টিগেটিং অফিসার অফ দি কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। তো তার মানে কি, তার মানে বিচারকের কাছে কিন্তু এই ইনফরমেশনটা আছে যে এই কেসের ট্যাম্পারিংয়ের পয়েন্টে একজন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। তো যেই মোমেন্টে আপনি এই গ্রেপ্তারটা করলেন, এই গ্রেপ্তারটা করে কিন্তু তৎকালীন যে এভিডেন্সগুলো, তৎকালীন যেই ডকুমেন্টেশনসের বেসিসে বিচারক শাস্তি দেবেন তার উপরে কিন্তু একটু বিরত করছি তোমাকে। যে খবরে আমরা শুরুতেই চোখ রেখেছিলাম, ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সিবিআই স্পেশাল কোর্টে জামিন পার্থর। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, সিবিআই স্পেশাল কোর্টে বিচারক শুভেন্দু সাহার এজলাস থেকে আজকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 1 ফেব্রুয়ারির আগে যে 3 জন সাক্ষীকে সাক্ষ্যদানের মাধ্যমে তাকে এই সাক্ষ্যদান কমপ্লিট করার পরই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। এক্ষেত্রে যেটা দেখা গেল যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং 2 জন সাক্ষীকে ইতিমধ্যে সাক্ষ্যদান হয়েছে। কিন্তু আজকে যে সাক্ষীর হাজির করার কথা ছিল, অর্থাৎ 3 নম্বর সাক্ষী,
তিনি হাজির থাকলেও সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে তার কোনো সাক্ষ্যদান করা হয়নি, সেটা ডেফার্ড করা হয়েছে। অর্থাৎ 3 নম্বর সাক্ষীর সাক্ষ্যদানের আগেই কিন্তু বিচারক শুভেন্দু সাহা তিনি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায়, এবং এতে শর্ত হিসাবে কলকাতা হাইকোর্ট থেকে এই প্রাইমারি রিক্রুটমেন্টের নিয়োগ নিয়ে যে সমস্ত অভিযুক্তরা জামিন পেয়েছেন এবং যে শর্তে জামিন পেয়েছেন সেই শর্তগুলি বহাল রাখল নিম্ন আদালত। অর্থাৎ এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সব মামলায় যেমন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন, এখন শুধু পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে থাকতে হবে সিবিআই এর মামলায়। ইতিমধ্যে সিবিআই এর যে মামলাগুলিতে কলকাতা হাইকোর্টে জামিন খারিজ হয়েছে, পাশাপাশি নতুন একটি মামলাতেও সিবিআই এর তাকে গ্রেপ্তার দেখিয়েছে। অর্থাৎ সেই মামলাতেও কিন্তু তাকে নিম্ন আদালতে জামিন পেতে হবে, এবং এই সিবিআই এর সমস্ত মামলাতে জামিন পাওয়ার পরতেই পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্ত হবে। অর্থাৎ পীযূষ, যে যদিও এখনই জেলের বাইরে বেরোনো হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়, তাই তো? একদমই তাই। পীযূষ, ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন নিউজ রুম থেকে। আমি বিমলদার কাছে আসবো। বিমলদা, রেয়ারেস্ট অফ রেয়ার কেস হিসেবে বিচারক এই ঘটনাটিকে গণ্য করলেন না, এবং যে কারণে আমৃত্যু কারাদণ্ড, মৃত্যুদণ্ড নয় বা ক্যাপিটাল পানিশমেন্ট নয়, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অখুশি সেটা ব্যক্ত করছেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তারাও অখুশি। এখানে প্রশ্নটা উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলছেন যে গত 1 মাসের একটু বেশি সময় যদি আমরা দেখি, ইনফ্যাক্ট এই আরজিকর কাণ্ড হওয়ার পর এই রাজ্যে 3টি নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। জয়নগর, ফারাক্কা এবং আমরা যদি দেখি একদম সাম্প্রতিকতম যে ঘটনা গুরাপ, 3টি ক্ষেত্রেই ফাঁসির সাজা হয়েছে, কিন্তু এক্ষেত্রে ফাঁসির সাজা হলো না। এখন এই রেয়ার এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তাদের ইতিমধ্যে প্রদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। বিমলদা প্লিজ। রেয়ার এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, তাদের মধ্যে কিছু লিগ্যাল নুয়ান্সেস থাকতেই পারে, বাট আই ডোন্ট হ্যাভ দ্য আইডিয়া, কারণ আই এম নট এ লিগ্যাল প্র্যাকটিশনার, আমি সেই ভেতরে যাব না। এটা অর্ক তো একটু আগে বললেন যে বিচারপতির অনেকটাই তাঁর ব্যক্তিগত ভাবনার উপর নির্ভর করে তিনি কিভাবে দেখছেন, এবং ফাঁসি দেওয়াটা সবসময় একবারে ধরে ধরে ঝুলিয়ে দেবে তো কখনো হয় না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি কতগুলো কথা বলি, আরও বহু মানুষের মতো এই মেয়েটির বাবা মার মতো আমিও অত্যন্ত হতাশ, কারণ এই রকম একটা ক্রিমিনালে ফাঁসি হলে আমিও খুশি হতাম। সুতরাং এটা নিয়ে এর কোনো জায়গা নেই, আমি শুধু কতগুলো কথা বলি। এই যে তৃণমূল বা তার নেত্রী যে কথা বলছেন না, এখান থেকে একটা অদ্ভুত অরুচিকর আমার কাছে চলে আসে কি, এই কেসগুলোকে সামনে রেখে কোথাও একটা নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার একটা অত্যন্ত কুযুক্তি ভরা কিছু ভাবনা আমি দেখতে পাচ্ছি। আমি এই আমার পুলিশ এই ধরেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, সিবিআই পারেনি। এখানে দিব্যি লুকিয়ে যাওয়া হলো যে কেন কেসগুলোকে ট্যাম্পারিং করা হয়েছিল এভিডেন্সকে, এর কোনো উত্তর নেই। আমি বলি, আমি কিন্তু আমি বলবো তো, আমি তো বলবো সিবিআই দিতে পারেনি, এবং সিবিআই দিতে পারেনি কারণ আপনি সিবিআই এর লোকেরা কেউই পিসি সরকার নয়, তারা ঘষে ঘষে সব প্রমাণ করে দেবে, তার হাতে প্রমাণ থাকবে, জাজ সেই প্রমাণগুলো নেবে এবং জাজ তার ভিত্তিতে জাজ তার রায় দেবে। একটা ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হলো যুদ্ধকালীন তৎপরতায়, এই উত্তরটা আগে রাজ্য সরকারকে দিতে হবে, তারপরে সমস্ত কথাই বলবো। সেই ডেড বডিটা পড়ানোর কি ছিল? কারণ এটা একটা বাচ্চা ছেলেও জানে, আমরা এখানে জানি এই 5টা লোক আছি, তার বাইরে আরো 500টা 5000 লোকও জানে যে এইরকম একটা ঘটনা ঘটলে প্রথম কাজ হচ্ছে ডেড বডি রেখে দেওয়া। সেই ডেড বডিকে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের দলের সজল ঘোষ, কৌস্তব বাগচি আটকাচ্ছে, তাদের মেরে ধরে সরিয়ে দিয়ে ডেড বডি নিয়ে চলে যাওয়া হলো। তারপরে স্থানীয় কিছু মাতব্বর রাজনৈতিক নেতা, একজন জনপ্রতিনিধি ছিলেন, তিনি 2টো ডেড বডি সরিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন। কেন? এর উত্তর নেই। কিন্তু তাই এই যে একটা লাইনেই শেষ করি, এই যে দাবি করা হচ্ছে আমার পুলিশ এই করতো সেই করতো, এটা আর কিচ্ছু নয়, নিজের ব্যর্থতা ঢাকার একটা অপচেষ্টা, কিন্তু তাতে কাজ হবে না, মানুষ কিন্তু এদের ধরে ফেলে। প্রদীপ্ত আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের,
দেখুন কিছুটা হলেও আজকে অভয়ার বাবা মা স্বস্তি পেয়েছেন বলে মনে হয়, কিন্তু এটা আমরা প্রত্যেকে যেমন বলছি, আমাদের দলনেত্রী বলেছেন যে যদি ক্যাপিটাল পানিশমেন্ট হতো সেটা খুব আশাব্যঞ্জক হতো। কিন্তু স্যার যথার্থ বলেছেন যে সিবিআই তো জাদুকর নয়, জাদুকর তো হ্যালুসিনেশন করে, জাদুকর তো রিয়েল কিছু দেখায় না। তো সিবিআই স্বাভাবিকভাবে রিয়েলটাই দেখিয়েছে, জাদু দেখাবে কি করে। কিন্তু ম্যাজিশিয়ান ছিলেন না, ম্যাজিস্ট্রেট ছিলেন। স্যার সেটা ভুলে গেলেন যে দ্রুত যুদ্ধ তৎপরতায় দেহদাহ হয়ে গেল, কিন্তু বাড়িতে কতক্ষণ ছিল স্যার ভুলে গেলেন। জুনিয়র ডাক্তাররা ওখানে সাইন করলো পিএমআর এ, সেটা স্যার ভুলে গেলেন। ইনকুয়েস্টে তারা ছিল, স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট পিএমআর তারা বললেন জুনিয়র ডাক্তাররা, স্যার ভুলে গেলেন। স্যার ভুলে গেলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওখানে ছিল যে রাজ্য সরকারের কেউ নয়। এবং স্যার ভুলে গেলেন সিবিআই বা অন্যান্য যারা আছেন, বিজেপির হোক, গ্রোভার ম্যাডাম হোক, বিকাশ বাবু হোক, এরা কখনো প্রমাণ করতে পারলেন না যে রাজ্য সরকার কোনো তথ্য প্রমাণ লোপাট করেছে। দেখুন আপনি হাওয়ায় খবর ছড়াতে পারেন, কারণ মিঠুন চক্রবর্তীর দল, আমরা খবর দেখি না, আমরা খবর শুনি না, আমরা খবর তৈরি করি। অমিত শাহের দল, আমাদের কাছে এত হাজার কোটি টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে খরচ করা হয়, আমরা খবর ছড়িয়ে দেবো, খবর তৈরি করে দেবো। কিন্তু সত্যি সত্যি বাংলার মানুষ বুঝে গিয়েছে যে এই খবর ছড়ানো বা খবর করার মতন যে বিজেপির সক্ষমতা, সেটা বাংলার মননকে আর নিয়ে যেতে পারছে না। বিজেপি বারংবার যে ভেগ ন্যারেটিভ করছে যে ভাগ অগ্নিমিত্রা ভাগ, ভাগ অভিজিৎ ভাগ যখন হলো, তার পরের দিনকেই তখন শুভেন্দু অধিকারী বলল গাঁজাখোররা বসে আছে, মাতালরা বসে আছে, আবার তারাই আজকে বলছে যে মুখ্যমন্ত্রী ব্যর্থ, জুতো মারো গালে গা তালে তালে কি সব বলেছিল না। এদের কাছ থেকে মানুষ আর কিছু আশা করছে না। ফলে জুনিয়র ডাক্তারদের যে রোলগুলো ছিল সেই সময়, পিএমআর এর সময়, ইনকোয়েস্টের সময়, কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে বিজেপি আজ অব্দি একটা কথা বললো না, সিবিআই একটা কথা বললো না। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কি রিপোর্ট ছিল, সেই রিপোর্টটা আনুন। পার্থদা, এই বিচারের জন্যই কি 5 মাস 11 দিনের এই প্রতীক্ষা ছিল? হ্যাঁ, দেখুন প্রথম কথা হচ্ছে যে কথাটা আমরা বারবার বলি কোনো বিচারের ক্ষেত্রে, যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কিন্তু ঘটনা হচ্ছে যে জুরিসপ্রুডেন্সে কিন্তু আরেকটা কথা আছে, জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড, সেটা হচ্ছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড। প্রশ্নটা যেটা হচ্ছে যে জাস্টিস ডিলেড না হয়ে জাস্টিস ডিনাইড যাতে না হয়, তার জন্য কি জাস্টিসটাকে হারিড করতে গিয়ে জাস্টিসটা বেরিড হলো, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে আজকে। যেটা প্রদীপ্ত বললো যে তার বাবা মা আজকে শান্তি পাবেন, আমরা কিন্তু জানি মানে তার আপনাদের বাবা কি মা সঞ্জয় রায়কে ধোয়া তুলসী পাতা মনে হচ্ছে পার্থদা? হ্যাঁ, কাকে? সঞ্জয় রায়কে? না, অবশ্যই নয়। সঞ্জয় রায় যে সেই মেয়েটির ওপর অত্যাচার করেছে তার সব রকমের প্রমাণ আছে, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন যেগুলো উঠছে, সেটা হচ্ছে যেমন ঘটনাস্থল ভাঙা, বারবার বলা হচ্ছে যে ডাক্তাররা সেখানে সই করেছে 100 বার, কিন্তু ডাক্তাররা সই করলেও পুলিশ ভাঙতে দেবে কেন? প্রশ্নটা তো এইখানে। ডাক্তাররাই বা জুনিয়র ডাক্তাররাই বা না না, কেন ওই সময় তাদের নিয়ে জুনিয়র ডাক্তারদের নিয়ে অনেক রকম প্রশ্ন উঠেছে। সংলগ্ন অঞ্চল সেটা ভাঙার জন্য তারা রিকুইজিশন দেবেন, একদম এই কথাগুলো 100 ভাগ সত্যি, কিন্তু পুলিশ কেন ভাঙতে দেবে একটা প্লেস অফ অকারেন্স? সেই প্লেস অফ অকারেন্স নিয়ে যখন নানা প্রশ্ন আছে, একটা খুনকে প্রথমে আত্মহত্যা বলার চেষ্টা করা হলো, এফআইআর এত দেরি করে কথা হলো, যেটা নিয়ে প্রশ্ন উঠছে, শেষ সময় বাবা মা তার মুখ দেখতে পেল না, এমনকি দাহ কার্যে কারা খরচাপাতি দিল, বাবা মা বলছে আমরা দায়ী দিইনি। থিওরিগুলো কিন্তু চার্জশিটের সমস্ত খণ্ডিত হয়ে গেছে। নেই, চার্জশিটে যদি এই কথা সিবিআই বলতো, যে চার্জশিটে যদি সিবিআই এই কথা বলতো। পার্থবাবু, এই আপনার কথা মতো প্রথমে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা থেকে শুরু করে বাবা মাকে না জানিয়ে দেহ দাহ হয়ে গেছে বা কে টাকা দিয়ে দিয়েছেন সেটাও জানা নেই, এগুলো চার্জশিটে নির্দিষ্টভাবে বাবা এবং মায়ের ওপর তাদের সঙ্গে কথার ভিত্তিতে এবং তাদের আত্মীয়দের সঙ্গে কথার ভিত্তিতে একদম পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে। আমরা কোনো গুজবের আধারে দাঁড়িয়ে কিন্তু আলোচনাটা করব না। না, কিন্তু চার্জশিটে মেনশন আছে, সিবিআই এর চার্জশিটে মেনশন আছে, তাহলে আর আলোচনার কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে কেন এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস বলা হবে না? একজন মহিলা তার সরকারি কাজের ক্ষেত্রে, যেটা পৃথিবীতে আমাদের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্র, আমার বাড়ির থেকেও আমি সুরক্ষিত বলে মনে করি, সেইখানে একজন মহিলাকে এইভাবে মারা যেতে হলো। এইটা যদি রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস না হয়, তাহলে আর কোনটা হবে? এবং যেভাবে তার উপর অত্যাচারের চিহ্ন রয়েছে, তারপরেও যদি এটা রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস না হয়, তাহলে কোনটা হবে? এটা আমরা আশা করতে, আমরা দাবি করতে পারি। আমি বলছি না যে আমি এটা মনে করছি বলে মহামান্য জাজ সেটাকেই বিশ্বাস করবেন, তিনি তার ভার্ডিক্ট দিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই প্রশ্নগুলো একজন সাধারণ মানুষ হিসেবে, একজন আইনের ছাত্র হিসেবে আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র আমি সোমা বলছি বা 150 গ্রাম বীর্য বা পেলভিক বোন ভাঙা,
এই সমস্ত বা হোয়াটসঅ্যাপ অডিও এই সমস্ত উপর ভিত্তি করে তো বিচার হয় না। হয় না, এমনকি বিচার বীর্যের একটা কোনো অত্যন্ত প্রমাণই নেই, তদন্ত বীর্য এবং পাওয়াই বিচার- যায়নি যেটা বলা হচ্ছে। তদন্ত এবং বিচার অত্যন্ত টেকনিক্যাল একটা প্রসেস, এবং সেখানে 100 বার। আজকে সঞ্জয় রায়কে যখন বলতে দেন বিচারক, সঞ্জয় রায় যখন আজকে আবার দাবি করে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, সেখানে কিন্তু বিচারক বলেছেন যে যা তথ্য প্রমাণ জমা পড়েছে সেগুলো সমস্ত কিছু সঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলোকেই এস্টাবলিশ করছে। 100 বার এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আরো কেউ আছে কিনা, আরো কিছু ঘটেছে কিনা। ও যেটা বারবার বলছে যে আমার গলার রুদ্রাক্ষর মালাটা এত দস্তাদস্তির পরেও তাহলে কেন ছিঁড়লো না? পার্থদা, না না, এই প্রশ্নের উত্তরগুলো সিবিআই এর থেকে আমরা আশা করেছিলাম। পার্থদা প্রথম দিন সে কেন তাহলে এটা দিল না? তার মানে প্রথম দিন সিবিআই কি এর তার থেকে গলায় আমরা রুদ্রাক্ষের মালা এই ছিল? উত্তরগুলো কিন্তু আশা করেছিলাম। বা রুদ্রাক্ষ ছুঁয়ে সঞ্জয় রায় যেরকম হিনিয়াস ক্রাইম করে কনভিক্টেড হয়েছে, সঞ্জয় রায়ের এই ঘটনায় মৃত্যুদণ্ডটা এড়াতে পেরেছে আমৃত্যু কারাজীবন, সেখানে সঞ্জয় রায় যেই ঘটনায় যোগ সম্পর্কে কোনো রকম দ্বিমত নেই, আমরা তা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রশ্ন না, তার ইনভলভমেন্ট নিয়ে কোনো রকম দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন আরো উঠছে। সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সিবিআই এর থেকে কিছু পাইনি। বলার নেই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি অরিন্দমদার কাছে। ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আমি অরিন্দমদার কাছে আসবো। অরিন্দমদা, দেখুন, একটা কথা খুব স্পষ্ট, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, আরেকটা হচ্ছে পারসেপশন। পার্সোনাল ওপিনিয়ন, বরাবরই আমি ডেথ সেন্টেন্সের বিরোধী, কারণ এটা 1920 থেকেই এই আন্দোলন শুরু হয়েছে যে ভারতে ডেথ পেনাল্টিটাকে সরিয়ে দাও। সেটা 1940, 1949-এ বি.আর. আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা নিয়ে অনেকবার বলেছে যে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি দ্যাট ইজ বেসড আপন নন ভায়োলেন্স। সেখানে আমরা ডেথ পেনাল্টিটা কখনো ব্যবহার করতে অ্যাবলিশ করে দেওয়াটা ভালো। কিন্তু প্যাটেল আর রাজাগোপালাচারী এটা ভীষণ বেশি সাপোর্ট করেছিল না, ডেথ পেনাল্টি শুড বি আ ডেটারেন্ট, থাকুক। কিন্তু আমাদের এতদিন পরেও একটা বিষয়, রিফরমেশন ইজ ইম্পর্টেন্ট না রেট্রিবিউশন ইজ ইম্পর্টেন্ট। তো অবভিয়াসলি আমরা মনে করি রেফরমেশন। কিন্তু এইখানে আমি কংগ্রাচুলেট করবো অনির্বাণ দাস, যিনি আজকে রায়দানটা করেছেন, যে উনি কিন্তু হি ডিড নট রেসপন্ড টু এনি ক্যাকোফোনি। এই যে ক্যাকোফোনি অ্যান্ড প্লেইং টু দ্য গ্যালারি করেননি, উনি ওনার বিচারে প্রপার স্কিল্ড, ওনার যে অ্যাস্টিউটনেস সেটা কিন্তু আজকে প্রমাণ করলেন জাজমেন্টটা দিয়ে। আমরা ভেতরে অখুশি হতে পারি, আমরা ভেতরে কেউ খুশি হতে পারি, কিন্তু একটা কথা, একটা জাজ কিন্তু কাজ করে তার নিজস্ব ডকুমেন্টসের ওপর, তারপর তার ওখানে পারসেপশনটা ইভলভ করে। পাবলিক পারসেপশনে কিন্তু কোনো জাজ এই কাজটা করে না। সুতরাং আমাকে ওনার আজকে নির্দেশটাকে বা রায়দানটাকে নিশ্চয়ই এটাকে আমি সমর্থন করি। এবং অন্য আন্দোলন, অন্য চিৎকার, কিন্তু একটা কথা, আমি আসবো একটু শুনে নির্যাতিতার পরিবারের বক্তব্য আসছে, একটু শুনে নি। हम तो बोल दिया, सीपीएससी भी प्रेजेंट था जो लड़की का सेमिनार हॉल में, आज इसलिए हमको जस्टिस नहीं मिल रहा है। उन लोग सब मिलके तथ्य प्रमाण को लोपाट किया है। सीबीआई ये पहले बोल दे कि हमको तथ्य प्रमाण नहीं मिल रहा है, वो तो नहीं, सीबीआई वो भी नहीं बोल रहा है। सीबीआई कोई जो एविडेंस सामने नहीं ला सका उसको कोर्ट ने बोले ये रेयर ऑफ रेयर केस। नहीं, इसका बारे में हमने हाईकोर्ट में और भी और जो है इसका साथ जुड़ा हुआ है उसको, उसके लिए हाईकोर्ट में गया है। जज के ऊपर हमको पूरा भरोसा था, उसने भरोसा के माफिक जजमेंट सुनाया है। संतुष्ट है कि नहीं, इसके बाद संतुष्ट तो हम कभी नहीं होंगे ना। जो हमारा गया है लड़की, उसको कभी नहीं, किसी से वापस नहीं आएगा। थैंक यू। আমরা শুনলাম নির্যাতিতার বাবার বক্তব্য, এবং সিবিআইকেও তারা নিশানা করলেন। এর আগেও তারা একাধিকবার সিবিআই এর ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। আমি এই বিষয়ে বিমলদার কাছে আসবো, তার আগে অরিন্দম যেটা বলছিলেন। সেটা হচ্ছে যে জাজকে আমরা কখনো কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, দাবি তুলতে পারি না। আমার বক্তব্য, জাজ ওয়ার্কস অন ডকুমেন্ট। সেই ডকুমেন্ট যেভাবে প্রেজেন্টেড হয়েছে, প্রপার আর্গুমেন্টস হয়েছে, কিন্তু এই জায়গায় থেকে আমাদের যে কাজটা উনি আজকে লিখেছেন, উনি রায়দান করেছেন, আমার বক্তব্য হচ্ছে উনি স্পষ্ট করে বলেছেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয় এটা। এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে কোনো গাইডলাইন নেই, 1 2 3 4 5 6 বলে কিছু নেই যে এরকম গাইডলাইন্স তার মধ্যে কাজ করবে। আর যে জুডিশিয়াল সিস্টেম, অর্কবাবু আছেন একজন নামি লয়ার, উনি পরিষ্কার বলবো এটা বুঝবেন, আমরা লিগাল প্রসেসে নই, কিন্তু একটা জুডিশিয়াল প্রসেসে সব কিছুই কিন্তু 2 + 2 = 4 হয় না।
সেখানে ইট অল ডিপেন্ডস আপন দ্য জাজ টু ডিসাইড যে হোয়াট উইল বি দ্য আউটকাম অফ দ্য কেস। সেখানে ওনার মনে হয়েছে যে আউটকামে যে ইট ইজ নট আ রেয়ারেস্ট, ওনার এটা অবজারভেশন ছিল রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয় এটা। আর রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে কিন্তু প্রপার ডেফিনেশন আজ অব্দি আমিও দেখিনি, কোথাও দেখলাম প্রপার না। ডেফিনেশন তো নেই ডেফিনেটলি। এইটা পুরোটা ইট ইজ ইনকামবেন্ট আপন দ্য জাজ টু ডিসাইড দ্যাট হোয়াট আউটকাম। বিমল দা, আমরা দেখলাম নির্যাতিতার বাবার যে বক্তব্য শুনলাম তাতে বোঝাই যাচ্ছে যে সিবিআই এর ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নন। দেখুন একটা কথা বলি, সিবিআই অলসো ওয়ার্কস অন এভিডেন্সের দরকার। এখন আমি সিবিআইয়ের এখানে ডিফেন্ড করতে আসিনি, আমার কোনো কাজও নয় সিবিআইকে ডিফেন্ড করা। আমার কথা হচ্ছে সিবিআইকে আপনি যদি কাজে লাগান, প্রথম কথা হচ্ছে আপনাকে সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তাকে এমনভাবে কাজ করতে দিতে হবে, এভিডেন্স দিতে হবে যার ভিত্তিতে সেটা কেস সাজাতে পারে। কারণ এভিডেন্স ছাড়া কেস সাজাতে গেলে জাজ সেগুলোকে ছুঁড়ে ফেলে দেবে, এটাই হচ্ছে নিয়ম। এখন কারণ আদালত মানে কোর্টে একটা কথাই আছে আইনে যে 1000টা অপরাধী ছাড়া পাক, একটা নির্দোষীর জন্য সাজা না, এটা হচ্ছে বা যে কোনো আইন ব্যবস্থার একটা যে কোনো দেশে এটা হচ্ছে নিয়ম। এখন কথা হচ্ছে একটু আগে প্রদীপ্তর কথা অনুযায়ী ডাক্তাররা রিকুইজিশন দিয়েছিল। আমার একটা প্রশ্ন প্রদীপ্তর কাছে, যে ডাক্তাররা কি তদন্ত করছে না পুলিশ তদন্ত করছে? পুলিশ তো তদন্ত করছে। ডাক্তার রিকুইজিশন দেওয়ার পরেও সে বাড়ি যদি ভাঙা হয়ে থাকে তাহলে পুলিশ অ্যালাউ করেছে। পুলিশের বলা উচিত ছিল একদম একটা জিনিস সরবে না। কারণ কোথাও আমি শেষ করি, একটা কোথাও ঘটনা ঘটলে পুলিশ প্রথম কি করে জায়গাটাকে ঘিরে দেয়, একদম কেউ ঢুকবেন না। এখানে সেই যেখানে মেয়েটি মারা গিয়েছিল তার ভেতরে হাট বাজার বসিয়ে দিল। পুলিশের পক্ষ থেকে মিথ্যা কথা বলা হলো যে তারা নাকি সব ফরেন্সিক এক্সপার্টরা গিয়েছিল, পরে দেখা গেল ফরেন্সিক এক্সপার্ট নেই। ডেড বডিটা নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো অতি দ্রুততার সঙ্গে। একটা বাচ্চা ছেলেও জানে, যারা ক্রিমিনোলজিও বোঝে না, তারা বলে এই ডেড বডিটাকে নষ্ট করো না। এই সব কিছু যখন ঘটে গেল, তারপর আমরা বলছি সিবিআই তুমি কিছু করতে পারোনি কেন? আমি মেয়েটির বাবা মাকে দোষ দেব না, তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের একমাত্র মেয়ে শেষ হয়ে গেছে, তারা কিছু বললেও সেগুলোকে আমাদের শুনতে হবে। কিন্তু এই যে সার্কামস্ট্যান্সিয়াল ম্যাটার্স, সেগুলোকে তো আমাদের গুরুত্ব দিতেই হবে। অতি দ্রুততার সঙ্গে দেহদাহ হয়ে গেল, এফআইআর কিন্তু দেরিতে হয়েছে, কিন্তু এফআইআর হয়েছে দেহদাহ করার কাছাকাছি সময়। কোনটা ঠিক? অতি দ্রুততার সঙ্গে দেহদাহ হয়ে গেল, এফআইআর এত দেরিতে হলো, কোনটা ঠিক বুঝতে পারছি না। আবার যারা সোমা সিনড্রোমে ভুগছেন, আমি সোমা বলছি, তারাই তো বলবেন বীর্য সঠিক টেম্পারেচারে রাখা হয়নি, ছোট্ট করে উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়। স্যাররা সেই সিনড্রোমে ভুগছেন, আমার কিছু করার নেই। আমি কি বলেছি? আমি বলেছি পিএম রিপোর্টে স্যাটিসফ্যাক্টরি রেসপন্স করেছে, রিকুইজিশন বলিনি। স্যারের যদি রিকুইজিশন আর রেসপন্সের মধ্যে প্রবলেম থাকে, আমার কোনো কিছু বলার নেই। আমি বলেছি ইনকোয়েস্টের সময় ওরা ছিল জুনিয়র ডাক্তাররা কয়েকজন, সেটা নিয়ে নির্যাতিতার বাবা মা তাদের বক্তব্য পরিষ্কার করে রেখে দিয়েছে। আমি বলেছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রোলটা কি। আসলে সিবিআই এর পূর্ণ অর্ডার দিল, সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলবেন না, সেটা তো নিয়ম অনুযায়ী হয়েছে। ওই যে অর্ডারটা কে দিল? আমি তো আইনে আছে স্যার, আইনটা পড়েনি স্যার, কিছুক্ষণ আগে বলেছেন যে আইনের ছাত্র নয়, সেই জন্যই আমি শেষ করি। অর্ক সন্ধ্যের পর পোস্টমর্টম যদি ডিরেকশন হয় ইন ইম্পর্টেন্ট কেসেস, যখন আর্জেন্ট সিচুয়েশন থাকে, দেওয়ার কোনো মানে এমন কোনো ব্যাপার নেই। Deterioration of the situation. এখানেই তো দেখুন স্যার কিভাবে প্রমাণ করছেন। আমাদের নেতা সজল, আমাদের নেতা অগ্নিমিত্রা, আরেকদিকে ওরা বলছে অগ্নিকন্যা। অগ্নিকন্যা আমি কি বলছি শেষ করবেন স্যার? আপনার সময় ধৈর্য ধরে শুনেছি। আমার বক্তব্য হচ্ছে যে তাহলে এরা যে সিচুয়েশনটা গ্রেভ করে নিয়ে যাচ্ছিল, তার জন্যই তো পিএমআরটা টাইম মতন করতে হয়েছে, সেইটা তো স্যারই স্বীকার করে নিচ্ছে। এবার সেইখানে বলছে আরে সেটা তো তাহলে জুনিয়র ডাক্তার, সেইখানেই তো বলছে জুনিয়র ডাক্তার। এক সেকেন্ড আমি এখানটাতে নির্দিষ্টভাবে বলি চার্জশিটে আরেকটা কথা বলছি, একটা লাইন বিমল দা আমাকে একটু অ্যাড করতে। টাকা ফাইন কারা হয়েছে? এক সেকেন্ড, সিবিআই এর সঙ্গে ফাইন রাজ্য সরকার। এই দেখুন নালসা নিয়ে কিছুক্ষণ আগে আপনারা কি বলছিলেন? নালসা নিয়ে বলছিলেন যে প্রদীপ্ত এক সেকেন্ড, গুজবের উপর দাঁড়িয়ে আলোচনা হয় না, এক্স্যাক্টলি ফ্যাক্টের উপর দাঁড়িয়ে আলোচনা করতে হবে। আমি ফ্যাক্ট ছাড়া আলোচনা করি না। চার্জশিটে নির্দিষ্টভাবে কি লেখা হয়েছে, এই যে আমি আসবো আরেকবার একটু দেখাবো যে পার্থ চট্টোপাধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন পার্থ চ্যাটার্জি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, যিনি 2022-এর জুলাই মাস থেকে বন্দী রয়েছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে। এই যে এত কনফিউশন, এখানে চার্জশিটে যা যা নির্দিষ্টভাবে লিপিবদ্ধ আছে, বিমলদা আমি একটু বলি।
প্রথম 15 অগস্ট যখন বাবা মায়ের বয়ান নেন সিবিআই, সেখানে বাবা মার বয়ান অনুযায়ী তারা যে সিকোয়েন্স অফ ইভেন্ট সেটাকে পুরোপুরি বর্ণনা করেছেন, সেখানে কোনো জায়গাতেই এই জোর করে পুড়িয়ে দেওয়া, টাকা দিতে না পারা, এগুলো কোনো জায়গাতে নেই। বরং মা তার ঘরে যখন বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়েছিল দেহ, তখন মা তার শেষ কাজ করছিলেন, তারপর কখন কি হয় তার যাবতীয় সেটা নথিভুক্ত আছে, নাম্বার 1। এর প্রায় সপ্তাহ 3 পরে আরেকটি অতিরিক্ত বয়ান সেটা লিপিবদ্ধ করা হয়, যেখানে বলা হয় যে তাদের কোনো আত্মীয় তাদের বলেন যে ওখানে উপস্থিত সাম মীনাক্ষী মুখার্জি, তিনি ওই আত্মীয়কে বলেছেন যে দেহ রেখে দিলে ভালো হয়। সেই সময় তারা বলেন দেহ রেখে দিলে ভালো হয়, কিন্তু কেউ তাদের কথায় কর্ণপাত করেনি। অর্থাৎ নির্দিষ্টভাবে কোন অফিসারকে বা কোথায় তারা এ কথাটা বলেছেন তারা ডিনাই করেছেন, বা তারা লিখিতভাবে তো দেনইনি। কাজে এ নিয়ে অনেকগুলো ভেগ জায়গা রয়েছে। বিমলদা, কোনো বেগ জায়গা নেই। আমি আবার বলছি, আপনি CBI কি বলেছে? আপনি বেগ যেভাবে জায়গা আছে? আমি উত্তরটা আমার দিয়ে কথা হচ্ছে আমি কোথাও বলছি, একটা CBI আপনি কি বলেছে? CBI কি বলেছে যে আপনি বেগ জায়গা আছে? এটাকে না, আমি রাজ্য আবার সরকার বলছি, সহযোগিতা করে এই- আপনি এই- কিছু সেই আগে সময়ে পূর্ণ এই সহযোগিতার রাজ্যে কথা আমি বললেন। শেষ করি। আমি আপনার সময় অনুসরণ করছি। আমি বলছি সিবিআই এক কি এক করে, কোথাও এক এক বলেছে করে। যে পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করেনি? বলতে দাও, এক এক করে বলতে দাও। এই তদন্তটা করছে কি মেয়েটির বাবা মা, নাকি ডাক্তাররা, নাকি এই রাজ্যের পুলিশ প্রশাসন? ডাক্তাররা চার্জশিট এই দিয়েছে। রাজ্যের ডাক্তারদের আমি এই তদন্ত আলোচনা সোমা থেকেই করছে। বাদ, আরে তারা তো আন্দোলন করেছে। সোমা করছে তদন্ত, সোমাও করছে না। আমি সোমা আর বলছি, তদন্ত সোমা করছে। মুশকিল হচ্ছে আপনারা এমন ভাবে সুবর্ণ নিয়ে গোস্বামী যাচ্ছেন, করছেন। এইভাবে গুলিয়ে যাচ্ছে আলোচনা। ইচ্ছে করে আপনি বলেছেন কিনা আমি জানি না। গোলানো তো হয়ে গেছে, সে 5 ডাক্তারদের বছর ছেড়ে ধরে দিন। গোলানো হয়ে আমার গেছে বক্তব্য, দাদা। আমি পুলিশের কাছে প্রশ্ন করছি যে তোমরা বসে বসে কি করছিলে, তোমরা ডেড বডিটাকে রেখে দিতে পারলে এটা না তো কেন? CBI বললো আমার না। প্রশ্ন, আমি সিবিআই এর কথা ছেড়ে দেব, পুলিশ কেন তাহলে বলছে? কোনটা বললেন? মানে আপনি কার কথা প্রদীপ বললেন? যাচ্ছেন, প্রদীপ তারপর যাচ্ছেন। বলা হচ্ছে যে আচ্ছা, কেন প্রমাণ লোপাট হয়নি, এটা কোনো কথা হলো? অর্ক, প্রথম কথা হচ্ছে, বিমলদা একটা কথা দিয়ে শুরু করেছেন, 17 লক্ষ টাকা রাজ্য সরকারের ফাইন হয়েছে। এটা ভারতবর্ষের কোনো আইনে নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে ভিকটিম কম্পেনসেশন স্কিম। Exactly. এটা একটা কেন্দ্র সরকারের, যেটা সিআরপিসি এই মুহূর্তে বিএনএসএস এর পার্ট, তার অন্তর্গত একটা স্কিম আছে, ভিকটিম কম্পেনসেশন স্কিম। তাতে মেনশন করা আছে কাকে কি টাকা দিতে হবে, কি ক্রাইম হলে কেউ যদি ভিকটিম হয় সেই বেসিসে তাকে 17 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। দিস ইজ নট আ পানিশমেন্ট অন দি স্টেট গভর্নমেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে হোয়াট ইজ দি প্রসিজিয়ার। একজন লোক যদি, একজন ধরুন আমি এই মুহূর্তে নির্যাতিতাকে বাদ দিলাম, আপনি ধরুন একজন লোক আত্মহত্যা করার চেষ্টা করেছে, সে ঘুমন্ত অবস্থায়, তাকে আপনি যদি হসপিটালে নিয়ে যান, অচেতন অবস্থায় যদি কাউকে আপনি হসপিটালে নিয়ে যান, সে যদি অ্যাডমিট হওয়ার পরে মানে নর্মাল চেতনায় না ফিরে যদি সে মারা যায়, তাকে পোস্টমর্টম করতে হয়। এটা তো নিয়ম, এটা তো সাধারণ নিয়ম। এই ক্ষেত্রেও একজন মারা গেছেন, একজন ডেড বডি, তার পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম হওয়ার পরে কি হয়? পোস্টমর্টম হওয়ার পরে বাড়ির লোকেরা কাগজ সই করে ডেড বডি হ্যান্ডওভার নেয়। পুলিশ কি করে ডেড বডি রেখে দেবে? আমি এখানে আসবো এক সেকেন্ড। আমি শুধু একটু দেখাই যে এরপর সঞ্জয় রায়, তার ঠিকানা কি হতে চলেছে। আমৃত্যু কারাদণ্ড। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। খুব সংক্ষেপে রিয়া, তোমার কাছ থেকে জেনে নেব যে কারা এখন সঙ্গী হবে সঞ্জয় রায়ের। মৌপিয়াদি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আজকে সঞ্জয় রায়কে। তবে সঞ্জয় রায় আজকের রায়ের আগে, তার শাস্তি ঘোষণার আগে, ঠিক যেই সেলে সে থাকতো, 6 নম্বর সেল প্রেসিডেন্সি, সেই 6 নম্বর সেলেই কিন্তু রাখা হবে সঞ্জয় রায়কে। কারণ তার সিকিউরিটির কথা মাথায় রেখে সেই সেলেই রাখা হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে তার সঙ্গী যারা হচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই এই 1লা-22 যে একাধিক সেল রয়েছে এখানে, সেখানে প্রত্যেকেই কিন্তু তারা ডেথ পেনাল্টির প্রত্যেকেই রয়েছে সেখানে। এবং 6 নম্বর সেলে যেমন থাকছে সঞ্জয় রয়, সেরকম 3 নম্বর সেলে রাখা হচ্ছে শেখ ভানু শাহ, যে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এবং তাছাড়াও 4 নম্বর সেলে থাকছে রতিন সিং। তোমার হয়তো মনে থাকবে যে চুচুড়ায় যে খুন করা হয়েছিল ত্রিকোণ প্রেমের জন্য, যেখানে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই 7 জনের মধ্যে একজন হচ্ছে রতিন সিং। এবং তাছাড়াও বিপ্লব বিশ্বাস, ঠিক একই কেসে বিপ্লব বিশ্বাস সে থাকছে 8 নম্বর সেলে, রতিন থাকছে 4 নম্বর সেলে। এবং তারপরেই তোমাকে জানিয়ে রাখবো যে সঞ্জয় বিশ্বাস নামে আরও একজন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি, তিনি সে থাকছে 11 নম্বর সেল। এবং 16 নম্বর সেলে থাকছে অলোক শাহ, যে কিনা 7 বছরের শিশুকে রেপ করে খুন করেছিল মার্চে 2023-এর এই ঘটনা, তিলজলার ঘটনা, যাকে 2024-এর সেপ্টেম্বরে আলিপুর আদালত তাকে ফাঁসির সাজা শোনায়। সেই যে অলোক শাহ ফাঁসি
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি 16 নম্বর সেলে থাকছে, অর্থাৎ এই প্রত্যেকেই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গেই থাকতে হবে সঞ্জয় রায়কে, কারণ এই যে 6 নম্বর সেল তার জন্য অত্যন্ত হাই সিকিউরিটি সেল। আগেও থাকতো সঞ্জয় রায় সেই সেলেতেই, এবং সেই সেলেতেই কিন্তু থাকবে সঞ্জয় রায়, তার ঠিকানা সেই 6 নম্বর সেলই থাকবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। রিয়া, ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে তখন সরাসরি ছিলেন। আমরা দেখে নেব বিভিন্ন মহলের প্রতিক্রিয়া। দেখুন, এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আরজিকর ধর্ষণ খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, খুশি নন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের অপরাধী সঞ্জয়ের সাজায় সন্তুষ্ট নয় কোনো মহল। তীব্র আন্দোলনে হুঁশিয়ারি অভয়া পক্ষের তরফে। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানায় সিবিআই। আদালতে হাজির নিহত চিকিৎসকের মা বাবার বক্তব্য শুনেন বিচারক। সব পক্ষের বক্তব্য শুনে সঞ্জয়ের সাজা ঘোষণা করে আদালত। We always prayed for the highest level of punishment, but the London court has given the life sentence of the accused person, and we have pointed out the latches of the investigation that created a confusion in the mind of the London court. That is the reflection of the judgment. পড়ুয়া চিকিৎসকের নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় অপরাধীর মৃত্যুদণ্ড চেয়েছিলেন। সাজা ঘোষণার পর সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নির্যাতিতার প্রতিবেশীরা। কলকাতা পুলিশ সেদিন যাকে আসামি বলে চিহ্নিত করেছে, সিবিআই হাতে কেস যাওয়ার পরেও আমরা তাকেই দেখেছি সেই দোষী। সিবিআই নতুন করে কিছু ইমপ্রুভমেন্ট করতে পারেনি, আর আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, ফাঁসি হয়নি। যদি ফাঁসিটা হতো আরো ভালো হতো, তাহলে সিবিআই কে এখানে বলতে সিবিআই কোনো গাফিলতি আছে, সিবিআই গাফিলতির জন্য ফাঁসিটা হলো। সঞ্জয়ের সাজা ঘোষণার পর কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ফিরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাজায় অখুশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই ভেজালের সবকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে বা মাইনাসে প্রিজার্ভেশনই করা হলো না, যাতে করে সমস্ত বায়োলজিক্যাল যে চিহ্নগুলো ছিল, যে তথ্য প্রমাণ ছিল, সব যেন ডিসইন্টিগ্রেট হয়ে যায়, অর্থাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 5 দিন পরে সিবিআই এর হাতে যে সমস্ত তথ্য প্রমাণ তুলে দেওয়া হলো, তারপর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সিবিআই যে চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াস কোশ্চেন করছেন। না না, 30টা পয়েন্ট বলেছে সিবিআই, যেটা এটা অমীমাংসিত এবং আংশিক এবং বিরলতম পয়েন্ট বলেছে, যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা সিবিআই ওপেন রেখেছে চার্জশিট। অনেক দোষী এর পিছনে জড়িয়ে আছে। মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ অর্ধপক্ষ একটা ব্যাপার হলো, মানে হাফ বেকড হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। কলকাতা পুলিশের তদন্তের ভিত্তিতেই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই তদন্তভার নেওয়ার পর আর নতুন কোনো গ্রেফতারি হয়নি এই ঘটনায়। অপরাধীকে চিহ্নিতকরণ থেকে তথ্য প্রমাণ জোগাড় সবটাই করেছে পুলিশ। তবে সিবিআই তদন্তভার নিয়ে শুধু চার্জশিট পেশ ছাড়া আর কি করেছে? সন্দীপ অভিজিৎদের গ্রেফতারির কারণই বা কি ছিল? আরজিকর কাণ্ডে সঞ্জয়ের সাজা ঘোষণার দিনও একাধিক প্রশ্নচিহ্ন। কলকাতা টিভি। অর্কর কাছে আমি এখানেই আসবো যে অর্ক, এই জায়গায় দাঁড়িয়ে এই কেসটার ভবিষ্যৎ কি? কারণ অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষ এই কেসে ধর্ষণ এবং খুনের মামলায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে পারেনি সিবিআই, আবার দ্য সেম টাইম কেসটা ক্লোজও হয়নি। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই সোফার অ্যাজ হু ইজ দি কালপ্রিট, এটার উত্তর হচ্ছে যেটা জাজমেন্টে বেরিয়েছে, আর সেই জাজমেন্টে সেটা যা ডিসিশন হয়েছে সেটাই আজকের দিনে আমাদের দেশের সাংবিধানিক গণতন্ত্রে এটাই শেষ কথা। এখানে দেখলাম একজন বললেন যে এই জাজমেন্টে কাউকে সারা জীবনের মতো কারাদণ্ড দিয়ে কাদেরকে বাঁচিয়ে নেওয়া হলো। হি মাস্ট বি ইমিডিয়েটলি অ্যারেস্টেড বিকজ হি ইজ ইন কন্টেম্প্ট অফ কোর্ট। উনি যত বড়ই এই ডক্টর নাইয়াদের মতো লোকেদের জন্যই কিন্তু এই পার্টিকুলার কেসটা 163 দিন টানা হলো।
এরা ইরেসপন্সিবল, মানে আজকে আমি একজন উকিল, আমি নিজেকে যদি মধ্যশিক্ষিত মনে করি এবং আমি যদি গুগল দেখে কাল থেকে ক্যান্সারের চিকিৎসা করতে শুরু করি, যে ঘটনাটা ঘটবে, এনারা ঠিক সেটাই করছেন। এনারা নিজেদের শিক্ষার অপব্যবহার করছেন, মানুষকে ডেকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এখানে গণতান্ত্রিক যার পরিকাঠামোর বিরুদ্ধে, বিরোধিতা যার করছেন। নিজের বিরুদ্ধে একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ রয়েছে যে তিনি পরীক্ষার 2 বছর আগে MSENT দাবি করে তিনি রোগী দেখেছেন, তার বিরুদ্ধে যখন একটা অভিযোগ হচ্ছে এবং তাই জন্য পুলিশ তাকে সামন করছে বা পুলিশ যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে যে গোটাটা হচ্ছে ভীষণ অন্যায় হচ্ছে। না মৌপিদি, আপনাদের একটু ওনাকে ইন্টারাপ্ট করে বলি, আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট, মানে প্রেসকে একটা রিকোয়েস্ট, যারা আমাদের পশ্চিমবাংলার রেসপন্সিবল প্রেস মিডিয়া, আপনারা এনারা যেই মোমেন্টে মাইক ধরবেন আপনারা ক্যামেরা বন্ধ করে দিন প্লিজ। এনাদের দেখাবেন না, এনাদের দেখালে আমাদের সোসাইটির উপরে, আমাদের যুব সমাজের উপরে, যারা ডাক্তারি অ্যাসপিরেন্ট তাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এরা আমাদের জন্য সঠিক কি বলবো সঠিক জিনিস নয়। মানে একটা প্রেস চ্যানেলে যখন বিমলদা কোনো কথা বলেন, তখন তার ছাত্ররা বা যারা বিমলদার রাজনৈতিক মতধারাকে বিশ্বাস করেন না, তারাও কিন্তু বিমলদার প্রতি দেখে বিমলদাকে সম্মান করতে শেখেন। সেই জন্য এরকম লোকেদের যদি আপনারা দেখান যারা ইরেসপন্সিবিলিটিটাকেই নিজেদের গর্বের মনে করে, এদেরকে দেখানো বন্ধ করে দিন, জাস্ট দেখানো বন্ধ করে দিন, কারণ দে আর নেগেটিভ ফর দ্য সোসাইটি। একটা পর্তুগিজ ওয়ার্ড আছে নেফেলিবাটা, মানে সামওয়ান হু ওয়াকস ইন ক্লাউডস। অ্যাবসলিউটলি। নট অনলি দ্যাট, দে আর নেফারিয়াস এলিমেন্টস। মানে এই এলিমেন্টস গুলোর জন্য আরো প্রবলেম হচ্ছে। আর অর্কবাবু, ব্যাপারটা হচ্ছে আপনি মিডিয়ার কথা বলছেন, সেন্সিবল মিডিয়াতে আমরা এখানে বসে আছি, 2-3টে মিডিয়া যা করেছে এদের জন্যই কিন্তু এই আন্দোলনটা মানে নষ্ট হয়েছে। তার সাথে না ইনভেস্টরদের ব্যাপার থাকে, আমি এটা বলছি না আজকে এই কেওসটা। আমার বক্তব্য হচ্ছে আজকে যে কথাগুলো বলছে, একটা মানে জাজমেন্ট নেওয়ার পর যেসব কথাগুলো ডাক্তার বলছে আর পাশে ধেই ধেই করে কেউ কেউ লোকজন হাসছে আর শুনছে, আমার মনে হয় দে আর ক্রিয়েটিং আ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। আমার এখানে একটু বিমলদার কাছে প্রশ্ন রয়েছে। ডেফিনেটলি সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, আমরা জানি না, আমি যে প্রশ্নের উত্তর আজও পাই না, যে সিবিআই সোর্স মারফত কিছু সংবাদ মাধ্যমকে কিছু খবর দিচ্ছে, সেগুলো সিবিআই চার্জশিটে দিচ্ছে না বা সেগুলো কোর্টে বলছে না। তাহলে আইদার হচ্ছে সেই সাংবাদিকদের উচিত তার যে সিবিআই এর কোট আনকোট সোর্স, যদি তারা এক্সিস্ট করে থাকেন, তাহলে তাদের গিয়ে চেপে ধরা। আমার কথা হচ্ছে আদৌ সিবিআই কাউকে এরকম তার ইয়েগুলো ডিসক্লোজ করে যায় কিনা আমার জানা নেই। আমি আবার বলছি যে জিনিসটা আমি জানি না সে নিয়ে কথা বলি না, আমার সে অভ্যেসটা নেই। আমি আইন বুঝি না। হ্যাঁ, আইন যেটা থেকে তৈরি হয়েছে, ভারতের সংবিধানটা অল্প স্বল্প বুঝি, আইন আমি বুঝি না, না চাইলে এগুলো বলতে পারবো না। সিবিআই কাউকে তার সব কথাগুলো ডিসক্লোজ করে, এবং আমি এটাও দেখেছি, এখানে মিডিয়া নিয়ে আলোচনা করতে তো বসিনি, কিন্তু মিডিয়াতে অনেক কিছু খবর যেরকম সাপ্লাই করা হয়, খবর তৈরিও করা হয়, অনেক জায়গায় অনেক সময় দেখেছি। এই বিষয়টা নিয়ে আমি সেই আলোচনার মধ্যে আসছি না। আমি শুধু আপনি যে আমরা তো এখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে, প্রথমত হচ্ছে আমি যদি সোর্স বলে কোনো খবর দেখাই, সোর্স ডেফিনেটলি একজন সাংবাদিক তার সোর্স ডিসক্লোজ করতে বাধ্য নন, বরং তিনি তার সোর্স ডিসক্লোজ করবেন না। কিন্তু বিমলদা, ওই সোর্স মারফত যদি আমি কোনো খবর করি, সেই খবরের দায় আমাকে নিতে হবে। সেটা 150 গ্রাম বীর্য হলেও নিতে হবে, সেটা পেলভিক বোন হলেও নিতে হবে। একটু ইন্টারাপ্ট করে বলি, একজন কেন্দ্রীয় মন্ত্রী একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন সম্পর্কে কথা মাইকে দাঁড়িয়ে বলে দিলেন, তাকে যদি কালকে জিজ্ঞেস করা হয় সেই দায়িত্ব নেবেন। আমার এখানেই প্রশ্ন যে শুভেন্দু অধিকারী তিনি সন্তুষ্ট নন, আমিও সন্তুষ্ট নই, আমার দলও সন্তুষ্ট নয়। কারণ আমরা আবার বলছি, যে জিনিসটা আপনি প্রশ্ন করলেন আমি সেটাই বলছিলাম, যে এটা শুধুমাত্র একটা ধর্ষণ হত্যা নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যতক্ষণ না সেই ষড়যন্ত্র উদ্ঘাটিত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের খুশি হওয়ার কারণ নেই। আমি মনে করি সেই ষড়যন্ত্র উদ্ঘাটিত হওয়া উচিত, এবং এই রাজ্যে মেডিকেল মানে প্রশাসন এবং চিকিৎসা ব্যবস্থার যে ভয়ঙ্কর খারাপ অবস্থা, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি তিনি যে কথাটা বলেছেন, তিনি সেটা টুইটও করেছেন, এবং সেখানেও তিনি বলছেন যে আই এম রিয়েলি শকড টু সি দ্যাট দ্য জাজমেন্ট অফ দ্য কোর্ট টুডে finds that it is not a rarest of rare case. মমতা বন্দ্যোপাধ্যায় এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তার কথা আমি এখানে তো ব্যাখ্যা করতে পারি না, তার কথা না হয় প্রদীপ্ত সেই দায়িত্বটা নিক। আমার সেই কোনো দায়িত্ব নেই। এই যে পরপর এতগুলো এই রাজ্যে এতগুলো ঘটনায় যেখানে ফাঁসির নির্দেশ হলো, আমরা একটু আগে তিলজলার যে দোষী সাব্যস্ত হয়েছে তারটাও দেখালাম,
আমার কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে বলছেন উনি যে বলুন। এদের রেখে জেলে রেখে পালন করার কোনো মানেই হয় না না। না, সেটা এতদিন উত্তরপ্রদেশকে দেখে বলা হতো এনকাউন্টার, আমাদের এখানে হয় না, দেখা গেল বাংলাদেশ বর্ডারে এখানে এনকাউন্টার হয়ে গেছে। সুতরাং যারা বলে তারা আবার উল্টো উল্টো কাজও করে। আমি শুধু একটা কথা বলবো, এই রাজ্যের আইন শৃঙ্খলা এবং হাসপাতাল বা শিক্ষা সবার যে ভয়ঙ্কর দুর্দিন আরজি করে ঘটনায় প্রমাণিত হয়েছে, সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যে এখানে ষড়যন্ত্র ছিল সেটা আমরা জানতে পারিনি। আমার বক্তব্য সেটা যেন আমরা জানতে পারি, সেই দাবি সিবিআই এর কাছে রইল। সিবিআই এর কাছে যে দাবিটা করিয়ে দিই, অভিজিৎ মণ্ডল কিন্তু চার্জশিট না হওয়ার জন্য বেল পেয়েছিলেন। একদমই তাই। অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে সন্দীপ ঘোষ দুজনেই এক্ষেত্রে সিবিআই কেন জানি না এত মহৎ ষড়যন্ত্র ধরতে পারলো না। মানে স্যার বা স্যারের কথা ছেড়েই দিন, এই যে যিনি কিছুক্ষণ আগে বললেন অধ্যাপক, বোটানির অধ্যাপক, কনস্পিরেসি বলেছে সিবিআই কিন্তু একটুও বলেনি স্টেট একদম সেটাই বলেছে। আমি সেখানেই বলছি যে এই যে বোটানির অধ্যাপক, রাজ্য বিজেপির সভাপতি এবং এমপি, তিনি মাইক্রোফোনে বলছেন, যেখানে কিছুক্ষণ আগে আমি বললাম টেম্পারেচারে রাখা হয়নি বলে ও বীর্যর কি সব হয়েছে, একদম বিচিত্র বীর্যদের মতন। তাহলে মানে বোটানির অধ্যাপক এইভাবে বলছেন। এখন গাছপালা নিয়ে জানি চর্চা করেন তিনি, এখন যদি ফিজিওলজি নিয়ে চর্চা করেন সেটা জানি না আমি। আমার বক্তব্য হচ্ছে ওনাকে একটু সিবিআই তদন্ত করুন না, ওনাকে একটু সিবিআই ডেকে বলুন না যে ভাই আপনি যে তথ্যটা দিচ্ছেন, বা এই যে ছেলে ডাক্তারটি, এই ডাক্তারটি যাদের 4 কোটি টাকার সম্পদ রয়েছে, কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই কে দিয়ে ওই মা বাবাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল? কেন গ্রোভার ম্যাডাম ওদের মা বাবাকে সিবিআই এর সঙ্গে দেখা করতে দেননি? তার উত্তরটা কে দেবে? এক সেকেন্ড, যেটা এই মুহূর্তে যেটা আমি বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি লিখেছেন আই স্ট্রংলি ফিল দ্যাট ইট ইজ হিনিয়াস ক্রাইম that warrants capital punishment. We will plead for capital punishment of the convict at the High Court now. অর্থাৎ সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। অত্যন্ত ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে হাইকোর্টে যাবে রাজ্য সরকার। আমি একদম 10 সেকেন্ডে সবার রিঅ্যাকশন নিয়ে নেব। বিমল দা, রাজ্য সরকার কি করবে তার উত্তর আমরা দিতে পারবো না। আমাদের বক্তব্য আগে ষড়যন্ত্র খোঁজা হোক, এর বিরুদ্ধে নিশ্চয়ই যাওয়া যেতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। সঞ্জয় রায়ের যা ফাঁসি হবে সেটা আইনের মাধ্যমে হবে, এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এখানে একজন লয়ার আছে, আমি তার কাছে জাস্ট একটা জিনিস জানতে চাই যে সিবিআই কি ভবিষ্যতে আর কোনো সাপ্লিমেন্টারি এখানে চার্জশিট দিয়ে এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে? মানে এগিয়ে নিয়ে যেতে পারে, আপনি যদি বলেন অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের ক্ষেত্রে সেইটা এখনো ওপেন করা আছে, কিন্তু সেখানে যদি তারা চার্জশিট দিয়ে বলে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছিল, তাহলে বোধহয় ডেথ সেন্টেন্স, এই লাইফ ইমপ্রিজনমেন্টটা কমে এসে ছাড়া না পেয়ে যায়। মানে সিবিআই একটাই কথা বলেছিল যে আমরা এখন করছি না একটাই কারণে যে মেন যে কেসটা চলছে সেটা যাতে ডিস্টার্ব না হয়, অর্থাৎ সঞ্জয় রায়। ওই কাল্পনিক সূত্রগুলোর বাইরে রেখে একটু আলোচনা করি প্লিজ। না, আমি আজকে এতদিন পর বলতে বাধ্য হচ্ছে, আমি সাধারণত সংবাদ মাধ্যম সম্পর্কে কোনো নেগেটিভ কথা সেটা সহ্য করতে পারি না, কিন্তু আনফর্চুনেটলি এটা বলছি যে আমাদের এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে গত 5.5 মাসে যে এমন অনেক বিষয়ে সত্যের মতো করে দেওয়া হয়েছে সূত্র বলে, যেগুলো আপনাদের মাথায় ফ্যাক্ট হিসেবে এস্টাবলিশড হয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে, আসলে যেগুলোর কোনো অস্তিত্ব নেই। ওই কাল্পনিক সিবিআই সোর্সের দ্বারা প্রকাশিত কোনো খবর নিয়ে আমরা আলোচনা করব না। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি। কলকাতা টিভি প্রথম দিন থেকে তথ্যের ওপর দাঁড়িয়ে, ফ্যাক্টসের ওপর দাঁড়িয়ে রিপোর্টিং করে এসেছে, এখনো তাই করছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।